সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয়টি পড়ানো হবে সেটি হলো কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ। তোমরা নিশ্চয়ই এর আগে কোম্পানি সম্পর্কে জেনেছ। আজকে বিস্তারিত শ্রেণীবিভাগগুলো আলোচনা করা হবে। তো আমরা ইতিমধ্যে বোর্ডে এর শ্রেণীবিভাগ তুলে ধরেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। তো আমরা এই শ্রেণীবিভাগ কেন আসলে ব্যবসার করতে গিয়ে এক মালিকানা অংশীদারি কারবারগুলো যখন করা হয় তখন এর সাংগঠনিক কিছু সমস্যা দেখা দেয়। এই সাংগঠনিক সমস্যাগুলো দূরীকরণের জন্যই এবং ব্যবসাটাকে আরও গতিশীল করার জন্য এই কোম্পানি সংগঠনের উদ্ভব হয়েছে। তো মূলত 1844 সালে ব্রিটেনে যখন কোম্পানি আইন সর্বপ্রথম শুরু হয়, তারপর থেকেই এই কোম্পানি সংগঠনের বিস্তার লাভ করে। এর পূর্বে 1844 সালের পূর্ব কোম্পানি সংগঠন শুরু হয়েছিল, যেগুলো যে কারবারগুলো অনিবন্ধিত হয়ে পরিচালিত হয়েছিল। তা আমরা এই কোম্পানি সংগঠন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে আমাদের কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ এখানে একটি আছে। প্রথমত সনদপত্র কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অন্যান্য কোম্পানি। নিবন্ধিত কোম্পানি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: সীমিত দায় কোম্পানি, সীমাহীন দায় কোম্পানি। সীমিত দায় কোম্পানিগুলোকে আরও ভাগ করা হয়েছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক কোম্পানিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে: সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি। এদিকে অন্যান্য কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলো আছে সেগুলো বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি আর বিশেষ কোম্পানি। তা আমরা শুরুতেই আলোচনা করব এই সনদপত্র কোম্পানির সনদপ্রাপ্ত কোম্পানিগুলো। সনদপত্র কোম্পানি কোনগুলো? আমরা ইতিমধ্যে জেনেছি যে 1844 সালে পূর্বে যে কোম্পানিগুলো গঠিত হয়েছিল রাজা বা রানীর সনদপ্রাপ্ত হয়ে, এগুলোকে সনদপ্রাপ্ত কোম্পানি বলেছে। অর্থাৎ 1844 সালের পূর্বে যে কোম্পানিগুলো পরিচালিত ছিল এবং এই কোম্পানিগুলোকে মূলত সনদপ্রাপ্ত কোম্পানি বলেছে। যেমন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এই কোম্পানিগুলোর উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা সংবিধিবদ্ধ কোম্পানি সম্পর্কে আলোচনা করব। সংবিধিবদ্ধ কোম্পানি আসলে কোনগুলো? দেশের আইনসভা, বিধানসভা বা সংসদে অথবা প্রেসিডেন্টের পাওয়ার বলে যে কোম্পানিগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। মূলত এই কোম্পানিগুলো দেশের অর্থনৈতিক এবং জনকল্যাণমূলক কাজ করার জন্য এটা গঠিত হয়ে থাকে। এবং এই হিসাবে আমাদের দেশে এই সংবিধিবদ্ধ কোম্পানিগুলো যেমন বিআরটিএ, বিআরটিসি, আমাদের রেলওয়ে, ওয়াসা, এগুলো কোম্পানিগুলো মূলত সংবিধিবদ্ধ কোম্পানি হিসেবে বিবেচিত হয়ে আছে। এরপর আমরা নিবন্ধিত কোম্পানি সম্পর্কে জানব। এই নিবন্ধিত কোম্পানি বিষয়গুলো এখানে দেওয়া আছে যে সীমিত দায় কোম্পানি, সীমাহীন দায় কোম্পানি। আমরা আমাদের দেশে যেগুলো কোম্পানি রয়েছে এবং যেগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত নিবন্ধিত কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। এই নিবন্ধিত কোম্পানি একটি দেশের যে কোম্পানি আইন রয়েছে সেই আইন অনুযায়ী যে কোম্পানিগুলো গঠিত হয় সেগুলি মূলত নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি আমরা সীমাহীন দায় কোম্পানি হিসাবে কোনগুলোকে আমরা দেখব?
এখানে আমরা দেখতে পাবো যে সীমিত দায় কোম্পানির মধ্যে দুটি ভাগ করা হয়েছে, একটা প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, আরটি হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। এই সীমিত দায় অর্থাৎ যে কোম্পানিগুলোর শেয়ার হোল্ডারদের দায় সীমিত রাখা হয়েছে সেটা হচ্ছে সীমিত দায় কোম্পানি। অর্থাৎ তাদের যে শেয়ারের যে আঙ্কিক মূল্য, সে আঙ্কিক মূল্য দ্বারা তাদের দায়টা সীমাবদ্ধ করা রাখা হয়েছে। এটি মূলত সীমিত দায় কোম্পানি। যেমন প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি আমরা কোনটাকে বলবো? এই প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি অর্থাৎ একজন শেয়ার হোল্ডার যখন একটা কোম্পানি শেয়ার ক্রয় করে এবং তার যে আঙ্কিক মূল্য আছে সেই আঙ্কিক মূল্য সহ আরও কিছু অতিরিক্ত প্রতিশ্রুতি দ্বারা দায়বদ্ধ থাকে, সেটাকে যে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি এগুলোকে বলছে। আরটি হলো যে মূলত এই কোম্পানিগুলো আমাদের দেশে তেমন একটা দেখা যায় না। আমাদের দেশে মূলত এই শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিগুলোই বেশিরভাগই আমাদের দেশে গঠিত হয়েছে। তো শেয়ার দ্বারা কোনগুলো সীমিত দায় কোম্পানি? অর্থাৎ একটি শেয়ার হোল্ডার যখন কোনো কোম্পানির শেয়ার ক্রয় করে এবং ওই শেয়ারের যে আঙ্কিক মূল্য থাকে সেটাই মূলত তার দায়, সেই মূল্য দ্বারা তার দায় সীমিত রাখা হয়েছে। এটা হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। যেমন একটি কোম্পানি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরটি হলো যে পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি আসলে কোনগুলো? যে কোম্পানিগুলো 2 থেকে 50 জন শেয়ার হোল্ডার থাকে এবং এর শেয়ার অবাধে বিক্রয়যোগ্য নয়, বাজারে বিক্রয় করা যায় না, এবং এটা ঋণপত্র বিক্রয় করা যায় না এবং অবাধে হস্তান্তরযোগ্য নয়। এগুলো হচ্ছে মূলত প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর আমাদের দেশে যদিও এখানে বলা আছে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী 2 থেকে 50 জন শেয়ার হোল্ডার থাকতে পারবে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তবে সদ্য আমাদের একটা আইন পাস হয়েছে, এটা 2000 সালে। সেটাতে বলা হয়েছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 1 জন সদস্য সেখানে থাকতে পারবে। এটি নতুন আইন হয়েছে। এরপরে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি আসলে কোনগুলোকে বলবো? আমরা যে কোম্পানিগুলো দেখব যে সর্বনিম্ন শেয়ার সংখ্যা 7টি এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতগুলো শেয়ার আমাদের পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকবে ঠিক ওই পরিমাণ শেয়ার সর্বোচ্চ, সেটি মূলত পাবলিক লিমিটেড কোম্পানি। এই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং এর ঋণপত্র এবং শেয়ার বিক্রি করতে পারে মূলত এই পাবলিক লিমিটেড কোম্পানির মালিকরা। এটাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলবো। এই পাবলিক লিমিটেড কোম্পানি আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেটি হলো যে একটি হলো সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, আরটি হলো অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি। আমরা সরকারি কোম্পানি মূলত কোনগুলো? এটি সরকারি কোম্পানি হচ্ছে যে কোম্পানির 50% শেয়ারের অধিক সরকার নিয়ন্ত্রণে থাকবে, সরকার ক্রয় করবে, সেটি হচ্ছে সরকারি কোম্পানি। অর্থাৎ 50%-এর উপরে, অর্থাৎ 51% শেয়ার যদি সরকার ক্রয় করে এবং 49% শেয়ার বেসরকারিভাবে যদি বিক্রি হয়, সেটি হচ্ছে সরকারি কোম্পানি। মূলত সরকারি কোম্পানি নিয়ন্ত্রণ সরকারের উপর থাকে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এই কোম্পানিগুলো পরিচালিত হয়। এটি হচ্ছে সরকারি কোম্পানি। যেমন আমাদের দেশে বাণিজ্যিক যে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত সরকারি কোম্পানি হিসেবে বিবেচিত। বেসরকারি কোম্পানি আসলে কোনগুলো? তো আমরা এই বেসরকারি কোম্পানি ঠিক একই রূপ, যেটি হলো যে কোম্পানির শেয়ার 51%-এর উপরে বেসরকারিভাবে বিক্রি হয় এবং সরকার সেখানে অল্প কিছু সংখ্যক শেয়ার ক্রয় করে, সেটি হচ্ছে বেসরকারি কোম্পানি। আবার পুরোটা শেয়ারেই বেসরকারিভাবে বিক্রি হতে পারে, এটি বেসরকারি কোম্পানি। আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে মূলত এগুলো হচ্ছে বেসরকারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি আমরা কোনগুলোকে বলবো? এখানে বলছে যে হোল্ডিং কোম্পানি অর্থাৎ দেশের মধ্যে অনেক দুর্বল কিছু কোম্পানি আছে এবং কিছু অলাভজনক কিছু কোম্পানি আছে যেগুলো মুনাফা অর্জন করতে পারে। এই কোম্পানিগুলোকে যখন কোনো বড় কোনো কোম্পানি
তার শেয়ার অধিকাংশ শেয়ার ক্রয় করে এবং তার নিয়ন্ত্রণ সেই বড় কোম্পানির হাতে থাকে, তখন তাকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। যেমন আমাদের দেশে বেক্সিমকো গ্রুপ আমরা ধরতে পারি, অথবা স্কয়ার গ্রুপ, এগুলো মূলত হোল্ডিং কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এদের কার্যক্রম অন্যান্য কোম্পানির শেয়ারগুলোকে তারা অধিকাংশ শেয়ার ক্রয় করে এবং এর নিয়ন্ত্রণ ভার সেই কোম্পানির হাতে থাকে। এটি হচ্ছে হোল্ডিং কোম্পানি। এরপর আমরা জানতে পারব যে অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি আসলে কোনগুলো। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে কোম্পানির শেয়ারগুলো বড় কোনো কোম্পানি ক্রয় করে, তার অধীনে এই কোম্পানিটা থাকে, অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিটা বড় কোনো কোম্পানির অধীনে থাকে, তখন এর সমস্ত শেয়ারগুলো অথবা অধিকাংশ শেয়ারগুলো যখন অন্য কোনো কোম্পানি ক্রয় করে রাখে এবং অন্য কোনো কোম্পানির অধীনস্থে তারা পরিচালিত হয়, তখন তাকে বলবে সাবসিডিয়ারি কোম্পানি। আমরা মূলত এই নিবন্ধিত কোম্পানির যে শ্রেণীবিভাগটা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। এরপরে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অন্য কোম্পানি কিছু আছে, যেমন বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি এবং অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি এবং বিশেষ কিছু কোম্পানি আছে। এই কোম্পানিগুলো মূলত আমাদের দেশে যেগুলো আছে আমরা আলোচনা করব। যেমন বিদ্যমান কোম্পানি, এই বিদ্যমান কোম্পানি এগুলোকে বলছে যে আমাদের দেশে যে কোম্পানি আইন রয়েছে, এই কোম্পানি আইনের অধীনে বিদেশি কোনো কোম্পানি এসে যখন এখানে পরিচালিত হয়, বিদ্যমান থাকে, তখন এটাকে বলছে বিদ্যমান কোম্পানি। আরটি হচ্ছে বিদেশি কোম্পানি সরাসরি, অর্থাৎ বিদেশে এই কোম্পানিটা সরাসরি বিদেশে গঠিত হয়েছে এবং বিদেশি আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে এবং আমাদের দেশে এসে নতুনভাবে যখন আর একটু নিবন্ধন করে এই দেশে পরিচালিত হয়, তখন এটাকে বলছে বিদেশি কোম্পানি। অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি, যে কোম্পানিগুলো মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত, সংস্থা হিসেবে বিবেচিত, অমুনাফাভোগী অর্থাৎ কোনো মুনাফা তারা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করেন না এবং কোম্পানির স্বার্থেই এই শেয়ারের অর্থাৎ মুনাফাগুলো কাজে লাগানো হয়, তখন তাকে বলছে অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি। এটি মূলত অংশীদারি কারবার বা অন্যান্য সীমিত বা সমিতি হিসাবে প্রথমে গঠিত হয় এবং পরবর্তীতে এই বিলুপ্তির সময় সংক্ষিপ্ত আকারে কোম্পানি হিসাবে বিবেচিত হয়ে এটা বিলুপ্তি সাধন হয়, তখন বলছে এটাকে অমুনাফাভোগী কোম্পানি। মূলত এই কোম্পানিগুলো সংস্থা হিসাবে বিবেচিত হয়ে আছে। আরটি হলো বিশেষ কোম্পানি, অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী এটা গঠিত হয়ে পরিচালিত হয়, তবে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ কিছু আইন প্রয়োগ করে এটি আবারও পরিচালিত হয়ে আসে, তখন এটাকে বিশেষ কোম্পানি। অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়েছে, কিন্তু বিশেষ কিছু ক্ষমতা বলে এটি আবার পরিচালিত হয়, তখন বলছে যে বিশেষ কোম্পানি। মূলত আমাদের দেশে এই যেমন বিমা কোম্পানিগুলো এবং ব্যাংকিং সেক্টরে যে অর্থনৈতিক সেক্টরগুলো যেগুলো কোম্পানি, অর্থাৎ ব্যাংক, বিমা, বিশেষ ক্ষেত্রে এই কোম্পানিগুলো মূলত পরিচালিত হয়, এটাকে আমরা বিশেষ কোম্পানি হিসাবে বিবেচিত আর কি, বিশেষ কোম্পানি হিসেবে বিবেচিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই কোম্পানি সংগঠন শ্রেণী বিভাগের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখবে, তাহলে আরও শিখতে পারবে। আরটি হলো যে আমরা এখন আলোচনা করব যে সীমাহীন দায় কোম্পানি, অর্থাৎ আমাদের এই বিষয়গুলো আলোচনা শেষ হলো, এখন আমরা এটি আলোচনা করতে পারি যে সীমাহীন দায় কোম্পানি কোনগুলো। অর্থাৎ সীমিত দায় আমরা আলোচনা করলাম, এর অপোজিটটাই সীমাহীন দায় বিষয়। অর্থাৎ একটি কোম্পানি যখন গঠিত হয়, তখন তার দায়টা যখন সীমাহীন থাকে, শেয়ার হোল্ডার দায় যখন সীমাহীন থাকে, তখন তাকে বলছে সীমাহীন দায় বিশিষ্ট কোম্পানি।
আমরা এই কোম্পানিগুলো মূলত আমাদের দেশে পরিচালিত না এবং আমরা দেখা যায় না, এটা বিভিন্ন দেশে রয়েছে এই সীমাহীন দায় বিশিষ্ট কোম্পানি। তো আমরা আজকে কোম্পানির সংগঠনের শ্রেণীবিভাগগুলো আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আশা করি তোমরা আগামী ক্লাস আরও ভালো করে দেখবে, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাসের এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।